এই সামাজিক মাধ্যমে প্রচারিত সকল ব্যক্তিদের মতামত ও বক্তব্য একান্ত তাদের নিজস্ব। কোনোভাবেই চ্যানেল কর্তৃপক্ষ এই বক্তব্যের দায় বহন করে না। কেবলমাত্র সচেতনতা বৃদ্ধি ও জনস্বার্থে প্রচারিত এই সামাজিক মাধ্যম ব্যবহৃত ভিডিও ও তথ্য মাধ্যম কর্তৃপক্ষ যাচাই করেনি। সম্মানীয় শিক্ষক পুলক রায় চৌধুরীর কর্তৃক সমসাময়িক সামাজিক চরিত্র ও সংশোধন বিষয়ক অত্যন্ত মূল্যবান উপস্থাপনা অবশ্যই সকল নাগরিক সমাজ, ছাত্রছাত্রী, অভিভাবকের সকলেই দেখবেন, অনুভব করবেন, পরিবর্তনের চেষ্টা করবেন। প্রয়োজনে এই ভিডিওটি সেভ করে রাখুন। আপনার সমাজ পরিবর্তনে আগামী দিনের কাজে লাগবে। দেখুন ভিডিওটি কি বলছেন উনি। জামাটা এত ছোট বানিয়েছিস কেন? পোশাক আশাকগুলো তো ঠিক করে পড়তে পারে। আঁচলটা ঠিক করে বস। স্ট্যাপটা বেরিয়ে গেছে। এগুলো একটু সচেতন হতে হয়। রাত করে বেরোনোর কি আছে? লোকেদের সাথে এত কথা বলার কি আছে? কথাগুলো মেয়েদেরই শুনতে হয়। কিশোরী বেলা থেকে বিগত যৌবনে থাকা এই সমাজের মেয়েদেরকেই কথাগুলো বারবার শুনতে হয়। ছেলেদের জন্য কিন্তু এ প্রশ্নগুলো আসে না। সমাজ মেয়েদেরকে প্রশ্ন করে, মেয়েদের চরিত্র নিয়ে প্রশ্ন করে, মেয়েদের কথা বলা, মেয়েদের চলাফেরা, সমস্ত কিছু নিয়ে এরা কথা বলে। যত কথা বলে পুরুষ ছেলেদের বিষয় নিয়ে এই সমাজ কথা বলে না। কারণ এই সমাজ ব্যবস্থার শেকড়ের ভেতরেই লুকিয়ে আছে মূল কারণটা। প্রতিনিয়ত প্রতি মুহূর্তে এই দেশ, এই পৃথিবী, এই রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে চলে মেয়েদের ওপরে বর্বরচিত, ঘৃণ্য, পিশাচীয় অত্যাচারের ঘটনা, নির্যাতনের ঘটনা। এ যেন ঘর থেকে বেরোলেই মেয়েরা একটা বদ্ধ ভূমিতে চলে যাচ্ছে। এমনকি তাদের কর্মক্ষেত্রেও, তাদের পরিবারে সবচেয়ে নিরাপদ যে গৃহ, সেখানেও মেয়েরা নিরাপদ নয়। কেন? কাদের দ্বারা তারা নিগৃহীত হচ্ছে? কাদের দ্বারা তারা ধর্ষিত হচ্ছে? কারা ধর্ষক? কি করে চিনব তাদেরকে? একটা কথা বলা হয়, অল মেন আর পোটেনশিয়াল রেপিস্টস, অর্থাৎ প্রত্যেকটি পুরুষ একজন সম্ভাব্য ধর্ষক। কথাটা হয়তো অত্যন্ত তেতো লাগবে, কিন্তু এই কথাটা একেবারে সত্যি। পৃথিবীতে প্রত্যেকটি ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কিন্তু এই পুরুষ। পৃথিবীর ৯৯% ধর্ষক ছেলে, পুরুষ। এখন এই ধর্ষকরা কারা? কি করে চিনব তাদের? একজন পিতা হিসাবে, একজন অভিভাবক হিসাবে, একজন সাধারণ মানুষ হিসাবে এই সমাজে যারা ঘুরে বেড়াচ্ছে, তাদের মধ্যে থেকে ধর্ষণ প্রবণতা রয়েছে, কি করে তাদেরকে আমরা চিনতে পারব? এই নিয়ে আজকের ভিডিও। আমি পুলক রায় চৌধুরী, সুন্দরবনের একটি স্কুলের প্রধান শিক্ষক। চারপাশে ঘটে যাওয়া যে ঘটনাগুলো প্রতিনিয়ত আমাদেরকে ব্যথিত করছে, আহত করছে, আতঙ্কিত করছে, সেই জায়গা থেকে আমরা কিভাবে আমাদের পরিবারের সন্তানকে সুরক্ষিত রাখব, কিভাবে আমাদের মেয়েদেরকে, আমাদের কন্যাদের জন্য একটা নিরাপদ সমাজ ব্যবস্থা গড়ে তুলব, একটা মানসিকত্ব গড়ে তুলব, সেই নিয়ে আজকের চর্চা। অবশ্যই এই ভিডিওর সাথে আপনারা আপনাদের কমেন্ট জানাবেন, আপনাদের মতামত এবং আপনাদের পরামর্শ নিয়ে একটা ডিসকাশন তৈরি করতে চাইছি, যেখানে সবাই বলবেন, অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, এবং সেগুলো নিয়ে আমরা পরবর্তীকালে আরেকটি আলোচনা দিকে এগোতে পারি। রেপিস্ট বা এই ধর্ষক যারা
এই সমাজের মধ্যেই মিলেমিশে রয়েছে, এই সমাজ ব্যবস্থার মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। কি করে চিনব তাদের? কারা তারা? এই ধর্ষক কি সাইকোপ্যাথ, মনোব্যাধির শিকার? এরা কি সমাজ বিরোধী? অবশ্যই এরা তো সমাজ বিরোধী, অবশ্যই এরা সাইকোপ্যাথ। কিন্তু এগুলো তো উপসর্গ, মানে তাদেরকে আলাদা করে চিহ্নিত করবার কোনো লক্ষণ নেই তাদের। তারা তো সাধারণভাবে আমাদের মধ্যেই রয়ে গেছে, আমাদের ভেতরে, আমাদের বাইরে, আমাদের পাশে, সমস্ত জায়গায় এই ধর্ষকরা অবাধে ঘুরে বেড়াচ্ছে। মুখ লুকোচ্ছে ধর্ষিতা মেয়েরা, মুখ লুকোচ্ছে, আড়ালে থাকছে ধর্ষিতার পরিবার, তাদেরকে ব্লার করতে হচ্ছে। তার কারণ এই সমাজের মধ্যে ধর্ষকরা যতটা বুক ফুলিয়ে চলতে পারে, ধর্ষিতার সে অধিকারটুকু নেই ধর্ষিতার পরিবারের। কারণ একটি মেয়ে ধর্ষিতা হলে প্রথমেই যে প্রশ্নটা ধেয়ে আসে, যেন ধর্ষিতারই প্রথম অপরাধ ছিল ধর্ষিতা হওয়ার। তাহলে এই ধর্ষকরা, তাদের আচরণ, তাদের স্বভাব, তাদের চরিত্র, তারা কেমন হয়, কোথায় তারা থাকতে পারে, কিভাবে তাদেরকে আমরা চিহ্নিত করব? এরা কি সবসময় একটা লিচিং বিহেভিয়ার, অর্থাৎ একটা কামুক প্রকৃতির আচরণ করে থাকে, যেটা সমাজের যে কেউ বুঝতে পারে, যে কোনো মেয়েরা, যে কোনো মানুষ, সংবেদনশীল মানুষ এটা বুঝতে পারবেন? কিছু ডাক্তাররা বলেন অধিকাংশ রেপিস্ট যারা, তারা অ্যান্টিসোশ্যাল, নার্সিসিস্টিক পার্সোনালিটির হয়ে থাকে। সমাজ বিরোধী, আত্মমুগ্ধ একটা মানুষ, তার মধ্যে সম্ভাব্য ধর্ষক লুকিয়ে আছে। বিভিন্ন স্টাডি, বিভিন্ন রিসার্চ থেকে দেখা গেছে যে ধর্ষণের মতনই ঘৃণ্য অপরাধে যুক্ত মানুষ, মানুষ বললে আরো মানুষেরই অপমান করা হয়, এরা প্রথমত নিজেকে একটা খুব বড় জায়গায় নিজেকে সারাক্ষণ ভাবতে থাকে, সে যেন সুপ্রিম, এবং সারাক্ষণ সে নিজেকে নিয়ে মুগ্ধ। তার প্রত্যেকটা কাজ, তার প্রত্যেকটা চলাফেরা, বারবার সে অন্যের কাছে প্রশংসিত হতে চায়, বারবার, এবং সেখানে কোথাও কোনো ব্যাঘাত ঘটলে সে সঙ্গে সঙ্গে আক্রমণাত্মক হয়ে ওঠে। এবং দেখা গেছে যে যারা রেপিস্ট হিসাবে ধরা পড়েছে, ধর্ষক হিসাবে ধরা পড়েছে, তাদের অতীতে তারা বিভিন্ন সময়ে তারা হয় শিশুদেরকে তারা যৌন নির্যাতন করেছে, বিভিন্ন বয়সী তাদের আত্মীয়দের, কোনো তুতো ভাই বোনেদের, এবং তার এই যে অসুস্থ মনটা, সেটা কিন্তু আজকে যেটা ভয়ঙ্কর একটা চেহারা নিয়েছে, তার শেকড় কিন্তু অতীতের কোথাও লুকোনো ছিল, যেটা আমরা দেখতে পারিনি, বুঝতে পারিনি, ধৃতরাষ্ট্র হয়ে বসেছিলাম, আমাদের চোখে পড়েনি। যদি আমরা একজন অভিভাবক হিসাবে, একজন শিক্ষক হিসাবে, সমাজের একজন অভিভাবক হিসাবে আমরা এইগুলোকে যদি চিনতে পারি, প্রথম থেকেই চিনতে পারি যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডের মধ্যে থাকা ছেলে মেয়েদের মধ্যে এই ধরনের কিছু পরিবর্তন ঘটছে কিনা, এই ধরনের কোনো অস্বাভাবিকতা দেখা যাচ্ছে কিনা, যদি আমরা প্রথম থেকে এটাকে দেখবার চেষ্টা করি এবং সেখান থেকে সতর্ক হই, তাদেরকে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করি, তাদের দরকার হলে কোনো থেরাপির প্রয়োজন হতে পারে, ডাক্তারের পরামর্শ নেওয়া যেতে পারে। একজন অভিভাবক হিসাবে নিশ্চয়ই কোনো বাবা মা চাইবেন না যে তার সন্তান একজন ধর্ষক হিসাবে বেড়ে উঠুক। সুতরাং আমাদের প্রত্যেকের দায়িত্ব, আমাদের সন্তান, এই প্রজন্মের সন্তান, তারা যেন এই ব্যাধি থেকে মুক্ত হয় এবং এই সমাজ যেন আরো সুন্দর হয়ে ওঠে, একটা সংবেদনশীল সমাজ হয়ে ওঠে। এবং সেখানে কিন্তু কোনোভাবেই, মানে শুধুমাত্র পুলিশি ব্যবস্থার উপরে, রাষ্ট্রীয় ব্যবস্থার উপরে আমরা আঙুল দেখাবো, অথচ অভিভাবক হিসাবে আমাদেরই পরিবারের মধ্যে বেড়ে ওঠা একজন ধর্ষককে আমরা চিনতে পারবো না, এমনটা যেন না হয়। আমাদের চোখ কান খোলা থাকতে হবে, প্রত্যেকটা পরিবর্তনকে আমাদের নিজেদেরকেও বুঝতে হবে যে ধর্ষক কিন্তু এই সমাজ থেকেই আসছে। সুতরাং একেবারে শেকড়ে
থেকে তাদেরকে চিহ্নিত করতে হবে। তাদের অ্যাডোলেসেন্ট পিরিয়ডের যে অস্বাভাবিকতাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু প্রথম থেকেই যদি আমরা চিহ্নিত করতে না পারি, প্রথম থেকেই যদি বুঝতে না পারি, তাহলে বা যখন তারা এই ভয়ঙ্কর ধর্ষক হয়ে উঠবে তখন কিন্তু অসহায়তা ছাড়া আমাদের আর কিছু থাকবে না পড়ে। সুতরাং দায়িত্বের জায়গা থেকে একজন অভিভাবক হিসাবে, একজন সমাজের মানুষ হিসাবে আমাদের কিন্তু অনেকখানি রয়েছে। এই সমাজ ব্যবস্থার প্রত্যেকটা পরিবর্তনকে আমরা কিন্তু ভেতর থেকে বোঝবার চেষ্টা করব যে আমার পরিবার থেকে, আমার পরিবেশ থেকে, আমার সমাজ ব্যবস্থার মধ্যে থেকে এই ধর্ষকরা যেন আগামী দিনের সমাজকে কলুষিত করতে না পারে। এই চেষ্টাটা প্রতিনিয়ত যদি আমাদের মধ্যে না থাকে তাহলে কিন্তু কোথাও আমরা অন্যায়কারীকে সমর্থন করবার একটা ভুল জায়গায় আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাইছি। এই নিয়েই আজকের ভিডিও। একটা স্টাডি, বিভিন্ন রিসার্চ স্টাডিতে বলছে যে একজন ধর্ষক সে প্রথম থেকেই মানে তার ভেতরে যে পরিবর্তনগুলো থাকে, একটা আক্রমণাত্মক অ্যাটিটিউড সে তৈরি করে ফেলে। এই অ্যাগ্রেশন, সেই আক্রমণাত্মক মনোভাব শুধুমাত্র যে ফিজিক্যাল হয় সব সময় এমনটা নয়, ভার্বালও হতে পারে। অর্থাৎ কোনো রকম প্ররোচনা ছাড়াই সে হঠাৎ করে কারোর উপরে আক্রমণাত্মক হতে পারে, তার ক্ষতি সাধন করবার চেষ্টা করতে পারে। এবং সেটা যে সবসময় সরাসরি করবে এমনটা নয়, এমন কিছু কাজ করে সে যেটা পরোক্ষভাবে তার ক্ষতি করে, তার মানসিকভাবে তাকে আঘাত করে, তার আবেগকে আঘাত করে। এইরকম যে অ্যাগ্রেসিভ, ডিরেক্টলি বা ইনডিরেক্টলি অ্যাগ্রেসিভ মনোভাবাপন্ন যে মানুষ তৈরি হচ্ছে তাদেরকে চিহ্নিত করতে হবে। না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না এই সমাজ ব্যবস্থার মধ্যে এই ধর্ষকরা বেড়ে উঠছে, তাদের পুষ্টি লাভ হচ্ছে যদি আমরা অজ্ঞতার জায়গায় দাঁড়িয়ে থাকি। এবং সেই সঙ্গে আরেকটি কথাও খুব প্রাসঙ্গিক যে বিভিন্ন রিসার্চ থেকে দেখা গেছে যে এই ধর্ষক একটা অদ্ভুত নেগেটিভিজম তাদের মধ্যে থেকে গড়ে ওঠে। অর্থাৎ একটা নেতিবাচক মনোভাব, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা নেতিবাচক মনোভাব, এবং সেখান থেকে একটা অ্যাগ্রেশন কিন্তু এরা অর্জন করে থাকে। রেপিস্ট যারা, মানে বলা হয় বিভিন্ন যারা এই রেপিস্ট হিসাবে বিভিন্ন জায়গায় অভিযুক্ত হয়েছে, তাদেরকে নিয়ে যে গবেষণাগুলো হয়েছে সেখানে দেখা গেছে যে তারা প্রথমত সিজয়েড, মানে একলা থাকতে পছন্দ করে, মানে খুব একটা মিশতে পারে না, সামাজিক হতে পারে না, এবং সমাজের অন্যান্য মানুষের সঙ্গে যখন তাদের কথাবার্তা চলতে থাকে তারা স্বাভাবিক প্রতিক্রিয়া দেখাতে পারে না, তাদের অনুভূতি প্রকাশ হয় না। এবং সেই সঙ্গে দেখা যায় যে এই ধরনের ধর্ষক যারা, তাদের মধ্যে একটা সবসময় একটা স্যাডিস্টিক প্লেজার কাজ করে। অর্থাৎ কাউকে পীড়িত করা, কারোর ইমোশনকে আঘাত করা এবং কাউকে ক্ষতি করার মধ্যে সে কোথাও একটা নিজের আনন্দ খুঁজে পেতে থাকে। এই ধরনের প্রবণতা সম্পন্ন যদি কোনো অ্যাডোলেসেন্টকে আমরা দেখতে পাই, মানে ধরুন একটি শিশু থেকে কিশোর হয়ে ওঠা একটি ছেলে, সে কোনো একটি ছোট অবলা প্রাণী যারা রয়েছে তাদেরকে পীড়া দিয়ে সে আনন্দ পাচ্ছে, তাহলে বুঝতে হবে যে তার মধ্যে কোথাও একটা অস্বাভাবিকতা রয়েছে। সেটাকে কিন্তু আমাদের প্রথম থেকেই তাকে ভীষণভাবে অবজার্ভ করতে হবে যে তার এই যে কাউকে আঘাত করে আনন্দ পাওয়া, হয় ছোট ছোট বাচ্চারা বিভিন্ন জীবজন্তুকে আঘাত করে, বিভিন্ন পাখি, পোকামাকড় ইত্যাদিদেরকে মারবার পরে তার ভেতরে যদি দেখা যায় যে ফ্রিকোয়েন্টলি সেই প্র্যাকটিসটা করছে, তাহলে কিন্তু আমাদের সতর্ক হতে হবে। আমি বলছি না যে তাদের মধ্যে সবাই ধর্ষক হয়ে উঠবে, কিন্তু এই যে তার আচরণের অস্বাভাবিকতা, এটাকে কিন্তু আমাদের প্রথম থেকেই অভিভাবক হিসাবে আমাদেরকে নজরে আনতে হয়। আমরা দু রকমের অ্যাগ্রেসিভ দেখি, যে একটা হচ্ছে ডিরেক্টলি অ্যাগ্রেসিভ, মানে হঠাৎ করে রেগে ওঠা, হঠাৎ করে রিয়্যাক্ট করা, কাউকে আঘাত করা, কাউকে কারোর উপরে ঝাঁপিয়ে পড়া। সেরকম আরেকটি অ্যাগ্রেসিভনেস কাজ করে, সেটা হচ্ছে প্যাসিভ। অর্থাৎ তাকে এমন কিছু কাজ করা যে সে হেনস্থা হয়, তার মানসিক আঘাত পড়ে, তার ইমোশনাল জায়গায় তাকে আঘাত করা হয়। এইরকম বিষয়ে কেউ আনন্দ পাচ্ছে কিনা, তার স্যাডিস্টিক প্লেজার তৈরি হচ্ছে কিনা, এই বিষয়গুলোকে কিন্তু আমাদের নজরে রাখতে হবে। বিভিন্ন রিসার্চ স্টাডিতে বলেছে যে এমনটা নয় যে
ধর্ষক মানেই সে মদ্যপান করেছে মানেই সে ধর্ষক হয়ে উঠবার সম্ভাবনা আছে, এমন নয়। আমরা জানি বিভিন্ন রিসার্চ থেকে যে যারা এই ঘৃণ্য অপরাধে যুক্ত হয় তারা সব সময় যে এই ধরনের অ্যালকোহল বা ড্রাগ ব্যবহার করে এমনটা নয়। অ্যালকোহল ড্রাগ ব্যবহার না করেও ধর্ষক তার নিজের এই ঘৃণ্য অপরাধ ঘটাতে পারে। সুতরাং ধর্ষক মানেই শুধুমাত্র নেশাগ্রস্ত হবে, আর নেশাগ্রস্ত মানুষ নয় এমন মানুষ ধর্ষক হবে না, এমনটা কিন্তু নয়। ধর্ষকরা অবশ্যই নেশার আশ্রয় নেয়, তার কারণ তাদের সেজয়েড যে বিহেভিয়ার, তাদের যে ডিসঅর্ডারগুলো কাজ করে, সেখানে বিভিন্ন ড্রাগ তারা নিতে থাকে, ভয়ঙ্করভাবে নিতে থাকে, এবং তাতে আচ্ছন্ন হয়ে তারা ঝাঁপিয়ে পড়তে পারে যে কোনো জায়গায়। আবার ঠিক সমানভাবে যারা এই ধরনের ড্রাগ নেয় না অথচ তাদের মধ্যেও কিন্তু এই ধর্ষণ করবার যে সম্ভাবনা সেটাকেও অস্বীকার করার কোনো উপায় নেই। আসলে এই টোটাল এই ব্যবস্থা, সমাজ ব্যবস্থার মধ্যে, পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে, যেখানে সমাজ লিঙ্গ সাম্য, লিঙ্গ সংবেদনশীলতা যেখানে কম, সেখানেই কিন্তু ধর্ষণের ঘটনা সবচেয়ে বেশি। কারণ আমরা দেখেছি যে সমাজ ব্যবস্থা যত উন্নত হয়েছে, সভ্যতা যত উন্নত হয়েছে, একটা মানুষ সে কিন্তু শুধুমাত্র পুরুষতান্ত্রিক ব্যবস্থার মধ্যে বড় হয়নি। সেখানে সে নারীদেরও সমান অধিকার, নারীদের সম্মান করা এবং এই সমাজ ব্যবস্থার মধ্যে সবাইকে অর্থাৎ মেয়েদেরকেও সমান জায়গা দেওয়ার মানসিকতা অর্জন করেছে। কিন্তু আমরা যতই মুখে বলি না কেন যে এই সমাজ ব্যবস্থাটা নারী পুরুষের সমান অধিকার, এটা কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু মেনে নিতে পারে না। একটা বড় অংশের মানুষ কিন্তু এই বিষয়টাকে মেনে নিতে পারে না। তারা ওই কারণেই যখন কোনো মেয়ে ধর্ষিত হয় তখন কিন্তু তারা কোথাও বলে যে এটা বোধহয় ঠিকই হয়েছে বা এটাই হওয়া উচিত ছিল। মানে একটা অংশের মানুষ কিন্তু এই ধরনের জাস্টিফিকেশন করবার একটা ঘৃণ্য অপচেষ্টা করেই যায়। তার কারণ তার ভেতরের ভেতরে কিন্তু কোথাও সেই পুরুষতন্ত্রের বৃক্ষের বীজটা কিন্তু রয়েই গেছে, সেটা নির্মূল হয়নি। এবং সেখানে মেয়েদের উপরে কর্তৃত্ব করা, ডমিনেন্স, তার একটা অথরিটি, যে তাকে সাজা দেওয়ার ভেতরে, তাকে আঘাত করার ভেতরে কোথাও তার পুরুষতন্ত্রটা জেগে ওঠে। তার কোথাও যে মেয়েদের জায়গাটা হচ্ছে ওই বারবার চিনিয়ে দেবার চেষ্টা করে যে মেয়েদের জায়গাটা ওখানেই, মেয়েদের জায়গাটা ওইখানেই। অর্থাৎ মেয়েদের ওপরে এই আঘাত যেগুলো সংঘটিত হচ্ছে সেগুলোর জন্য যেন মেয়েরাই দায়ী, এবং পুরুষতন্ত্রের যে আস্ফালন, সেখানে নারী সংবেদনশীলতা, লিঙ্গ সাম্যতার এই কনসেপ্টটা কিছুতেই তাদের ভেতরে আসেনি। অর্থাৎ সমাজ সভ্য হয়েছে, তারা আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করছে, কিন্তু তাদের মন সেই অন্ধকার যুগের মধ্যেই পড়ে আছে। তো আমরা এমন একটা ব্যবস্থা, সমাজ ব্যবস্থার কথা বলি যেখানে মেয়েদের অধিকার, লিঙ্গ সাম্য, লিঙ্গ সংবেদনশীলতার যে বিষয়গুলো, সেগুলো কিন্তু শুধুমাত্র বহিরাঙ্গ নয়, কোনো আলংকারিক নয়। এটা আমাদের চিন্তা, আমাদের ভাবনা, প্রতিদিনকার ব্যবস্থার মধ্যে চলা একটা বিষয়। দেখা গেছে বিভিন্ন রিসার্চের মাধ্যমে একজন ধর্ষক যে পরবর্তীকালে ধর্ষণের মতন ঘৃণ্য অপরাধে যুক্ত হয়েছে, কোথাও তার শৈশবে তার যে কেয়ার গিভার্স, তার পরিবারে বাবা মা, পরিবারের আত্মীয় স্বজন বা শিক্ষক, তাদের দ্বারা সে কোথাও নিগৃহীত হয়েছিল ভীষণভাবে, বা যৌন হয়রানির শিকার হয়েছিল, এবং তার অবচেতনের ভেতরে তার যে হিংসা সেটা রয়ে গেছে, এবং সেটা পরবর্তীকালে সে যখন প্রাপ্তবয়স্ক হয়েছে, সেই রিভেঞ্জ তাকে, তার ইম্পালস তৈরি করেছে, তার রিভেঞ্জ তাকে ওই ঘৃণ্য অপরাধের দিকে টেনে নিয়ে গেছে। সুতরাং আমাদেরও সতর্ক হতে হবে যে আমাদের শিশুরা, আমাদের কিশোর কিশোরীরা কোথাও যেন তার পরিবারের কাছে বা পরিবারের সদস্যদের কাছে, শিক্ষকের কাছে যৌন হয়রানির শিকার যেন না হয়। যে তীব্র
মানসিক নির্যাতনের শিকার না হয়। এগুলো অনেক সময় তাদের মনে এমন একটা প্রভাব ফেলে যেটা পরবর্তীকালে ধর্ষক হয়ে ওঠার একটা বড় কারণ হিসাবে অগ্রগণ্য হয়। আরেকটি বিষয় যেটা অত্যন্ত ভয়ঙ্কর, কিন্তু উপেক্ষা করার কোনো রাস্তা নেই, যেটাকে আমরা বলি পিপিং টম বিহেভিয়ার। অর্থাৎ একটা শিশু যে বা কিশোর অপোজিট সেক্সের প্রতি তার আকর্ষণ থাকাটা অত্যন্ত সঙ্গত, এর মধ্যে কোনো অন্যায় নেই। কিন্তু যখন দেখা যাচ্ছে যে পোশাক বদল করছে কেউ, সে লুকিয়ে ছুটে সেটা দেখবার চেষ্টা করছে, বা টয়লেটের জানলা দিয়ে এটাকে দেখবার চেষ্টা করছে, বা এখন প্রযুক্তিকে ব্যবহার করে সেগুলোকে ভিডিও করে বিভিন্ন জায়গায় বন্ধুদের মধ্যে সেগুলো নিয়ে চর্চা করছে, তাহলে এটা বুঝতে হবে হাই অ্যালার্ম। অর্থাৎ এই পিপিং টম বিহেভিয়ারে আক্রান্ত বয়ঃসন্ধিতে থাকা ছেলেরা পরবর্তীকালে রেপিস্ট হয়ে ওঠার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে। সুতরাং এটাকে ঠেকাতে হবে। যদি একবার সারসংক্ষেপ করবার চেষ্টা করি যে পোটেনশিয়াল রেপিস্ট কারা হতে পারে, তাহলে এই যে হঠাৎ রেগে ওঠা, হঠাৎ ঝাঁপিয়ে পড়া কারোর উপরে, তার আবেগের স্তরে আঘাত করা, তার মানসিকভাবে তাকে আঘাত করার এই প্রবণতাগুলো যাদের মধ্যে অত্যন্ত রকমের বেশি, এবং যারা একেবারেই মানে সমাজের অন্যান্য বিষয়গুলো থেকে মানে কোনোভাবেই সামাজিক নয়, সামাজিক অনুভূতিগুলো যাকে স্পর্শ করে না, এই ধরনের যারা লক্ষণগুলো রয়েছে, তা আমাদের সতর্ক থাকতে হবে। এবং দেখতে হবে যে এমন কেউ বেড়ে উঠছে কিনা, অ্যাডোলেসেন্ট পিরিয়ডে থাকা ছেলেরা এমন বেড়ে উঠছে কিনা, বা এমন কিছু মানুষ আমাদের সমাজের আশপাশে আছে কিনা যারা শিশুদের বা কিশোরীদের বা বয়স্কদের অকারণে তাদের স্পর্শ করবার একটা প্রবণতা আছে কিনা। বারবার এমন ঘটনা আমাদের দেখা যায় যে শিশুদেরকে অনেক সময় তাদের প্রাইভেট পার্টে বারবার হাত দেওয়ার প্রবণতা এবং তাদেরকে বিভিন্নভাবে ব্যতিব্যস্ত করার একটা প্রবণতা একটা এই কিশোররা অর্জন করেছে কিনা, এটা কিন্তু আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে নজরে রাখতে হবে। এবং স্কুলে যখন পড়ে ছেলেমেয়েরা, তো সেখানে দেখতে হবে যে এমন কোনো কিশোর বেড়ে উঠছে না তো যারা কাউকে পীড়া দিয়ে আনন্দ পাচ্ছে, আঘাত করে আনন্দ পাচ্ছে, বারবার তার মধ্যে এই টিজিং কোয়ালিটিটা জেগে উঠছে। যদি হয় তাহলে শিক্ষকদেরকে সতর্ক হতে হবে, অভিভাবকদের সাথে কথা বলতে হবে, তাদেরকে আলাদা কাউন্সেলিং এর ব্যবস্থা করতে হবে। যে সমস্ত কিশোর এবং যে সমস্ত কিশোর বারবার বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে কাউকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, কাউকে ভয়ঙ্কর কিছু হুমকি দিচ্ছে, এই হুমকি দেবার প্রবণতা যাদের মধ্যে তৈরি হচ্ছে, আমরা কিন্তু সতর্ক হতে হবে যে তার আর কোনো আচরণগত পরিবর্তন হচ্ছে কিনা, এবং তার এই যে সন্দেহজনক এই যে অতিপ্রাকৃত যে আচরণগুলো সে অর্জন করেছে। কারণ আমরা একজন শিশুকে তার স্বাভাবিক আচরণের মধ্যেই দেখতে চাই, খুঁজে পেতে চাই, এবং অস্বাভাবিকতা যখনই আসবে আমাদের ভাবতে হবে যে সেটা সৃজনশীলতা থেকে আসছে নাকি এই ধরনের ধর্ষক প্রবণতার লক্ষণগুলো কোথাও সামান্য পরিমাণে হয়তো জেগে উঠেছে। কারণ ওই যে একটা কথা যে অল মেন আর পোটেনশিয়াল রেপিস্ট, এই জায়গাটা থেকে কিন্তু আমাদের ভীষণভাবে সতর্ক থাকতে হবে। এবং যারা খেয়াল রাখতে হবে আমাদের যে কিশোর যারা রয়েছে তারা দীর্ঘ সময় যে এই সেলফ স্টিমুলেশনের ক্ষেত্রে তারা কতটা সময়, অর্থাৎ মাস্টারবেশন বা এই ধরনের পর্নোগ্রাফিক ভিডিও দেখার ক্ষেত্রে তার প্রতিনিয়ত যদি সময় বাড়তে থাকে, তাহলে বুঝতে হবে যে এটা অস্বাভাবিকতার দিকে টার্ন করছে। এবং অপোজিট সেক্সের প্রতি, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ এটা একটা স্বাভাবিক বয়ঃসন্ধির বিষয়, কিন্তু যখন সেটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে এবং পর্নোগ্রাফিক ভিডিও দেখা, মাস্টারবেশনের প্রবণতাটা যখন বেড়ে যেতে থাকবে, তখন বুঝতে হবে যে আপনার শিশু দীর্ঘ সময় ধরে এই সেলফ স্টিমুলেশনের সময় লাগাচ্ছে, সময় চলে যাচ্ছে তার মানে আপনাকে সতর্ক হতে হবে অভিভাবক হিসাবে এবং অবশ্যই শিক্ষক হিসাবে। এবং আমরা দেখেছি যে ধর্ষক হিসাবে যারা অভিযুক্ত হয়েছে পরবর্তী জীবনে, তারা প্রথম দিক থেকেই তাদের মধ্যে এথিক্স বা নীতিবোধ, তাদের মধ্যে এথিক্যাল সেন্সগুলো ভীষণ রকমের কম।
তো বাচ্চাদের মধ্যে যত বেশি নীতির জায়গাগুলোকে তৈরি করা যাবে, সেই বাচ্চারা আরো বেশি সংবেদনশীল হবে। আমাদের সেই চেষ্টাগুলো করতে হবে। এবং সমাজ বিরোধী কিন্তু একদিনে তৈরি হয় না। একটি শিশুর ছোটবেলা থেকে অনেকেই অন্যের জিনিস চুরি করা, কাউকে আঘাত করা, কাউকে পীড়া দেওয়ার এই প্রবণতাগুলো একটু একটু করে বাড়তে থাকে প্রতিনিয়ত। তাহলে এই বিষয়গুলো যদি আমাদের অভিভাবকের নজর এড়িয়ে যায়, একজন শিক্ষকের নজর এড়িয়ে যায়, তাহলে কিন্তু সেটা ভয়ঙ্কর দিকে টার্ন করতে পারে। আমি বলছি না যে সে ধর্ষক হয়ে উঠবে, কিন্তু সে যে সমাজের বন্ধু হবে না, সে যে সমাজ বিরোধী হয়ে উঠবে, সেই সম্ভাবনা কিন্তু এই ছোটবেলা থেকে চুরি করা, অন্যের জিনিস নষ্ট করা এবং কাউকে আঘাত করার মধ্যে কিন্তু লুকিয়ে আছে। এটাকে আমাদের চিহ্নিত করতে হবে। এবং আমাদের মেয়েরা যারা স্কুলে কলেজে পড়ছে, তাদেরকে বুঝতে হবে যে এই যে কিছু শ্রেণীর মানুষ রয়েছে যারা স্ট্রেঞ্জার, আগন্তুক, বাইরে থেকে এসেছে বা তার পরিচিত, বারবার তার গায়ে হাত দেবার চেষ্টা করছে, বারবার বলবার চেষ্টা করছে, দুঃখ প্রকাশ করে কিন্তু সেই কাজটা থেকে বিরত হচ্ছে না। সতর্ক হতে হবে এদের দিক থেকে। যদি কেউ অতিরিক্ত বন্ধুসুলভ হয়ে উঠবার চেষ্টা করে খুব অল্প সময়ের মধ্যে, বুঝতে হবে, একটু সতর্ক হতে হবে এই ক্ষেত্রে। এবং এই যে বারবার গায়ে স্পর্শ করা, তার প্রাইভেট পার্টির দিকে বারবার হাত এগিয়ে দেওয়া এবং সরি বলার পরেও এই প্রবণতা বন্ধ না হওয়া, এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু কোথাও একটা অ্যালার্মিং আছে, সেগুলোকে চিহ্নিত করতে হবে। বিভিন্ন নেশাদ্রব্য গ্রহণ করার পরে কেউ যদি খুব ফ্যামিলিয়ার হতে চায়, একটু অতিরিক্ত বন্ধু সুলভ হয়ে উঠবার চেষ্টা করে, এদের থেকে বিরত রাখতে হবে নিজেদেরকে। কারণ এটা তাদের এই বন্ধু সুলভ জায়গা থেকে সেটা আবার অ্যাগ্রেসিভ জায়গায় কিন্তু টার্ন করতে পারে। সুতরাং নেশা করা মানুষজনদের এই প্রবণতা আছে, যাদের হঠাৎ করে খুব ফ্যামিলিয়ার হতে চাইছে, গা ঘেঁষতে চাইছে, এই ধরনের শরীরে স্পর্শ করতে চাইছে, এদের থেকে দূরে থাকতে হবে, নিজেদেরকে একটা সেফ প্লেসে নিয়ে যেতে হবে। এই প্রসঙ্গে শেষ যে কথাটি বলবো যে FBI আমেরিকায় 1000 রেপিস্টদেরকে 16 বছর ধরে একটা স্টাডি করা হয়েছিল এবং সেখানে এই ধরনের ধর্ষক যারা, এরা, আমাদের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে ধর্ষক মানেই যে প্রাপ্তবয়স্ক হবে, এমনটা নয়। 64%, 64% রেপিস্টস, তারা কিন্তু মানে ওই গবেষণায় প্রকাশিত হয়েছে যে তারা কিন্তু প্রাপ্তবয়স্ক ছিল না। সুতরাং এমনটা ভাবার কোনো কারণ নেই যে ধর্ষক মানেই তারা প্রাপ্তবয়স্ক হবে। কাউকে ভয় দেখানোর উদ্দেশ্য এই ভিডিও নয়। আমরা একটু চিন্তাশীল করতে চাই আমাদের সহনাগরিকদের, আমাদের আশপাশের মানুষজনকে। অভিভাবক হিসাবে যারা প্রতিনিয়ত নিজের কঠোর পরিশ্রম করেন, কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। অর্থ উপার্জন করতে আমরা সবাই বেরিয়ে পড়ছি তার মানে এই নয়। যাদের জন্য অর্থ উপার্জন করছি, যে পরিবারের জন্য আমরা অর্থ উপার্জন করছি, সেই পরিবার থেকে একজন ধর্ষক তৈরি হবে, অথচ ছোটবেলায় তাকে আমি চিনতে পারবো না, তার বয়ঃসন্ধিতে তাকে আমি দেখতে পাবো না, এমন ধৃতরাষ্ট্র যেন আমি না হয়ে উঠি। আমাদের সমাজ একটি সংবেদনশীল সমাজ হয়ে উঠুক এবং আমাদের ভিতরে একটা লিঙ্গ সাম্য, লিঙ্গ সংবেদনশীলতার যেন পরিবেশ তৈরি হয়, সেখানে নারী পুরুষকে আমরা যেন সমান চোখে দেখতে পারি। আজকের আলোচনা এই পর্যন্ত। আপনাদের কমেন্টের অপেক্ষা করছি। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আরো কিছু বিষয় নিয়ে, তাহলে পরবর্তী আরেকটি ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আরেকটা চর্চা করতে পারি। সকলকে নমস্কার।